আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 3 বাংলা ভাষার দ্বিতীয় বিভাজন, যেটা রয়েছে তোমাদের বইয়ের 5, 6, 7 এবং 8 পৃষ্ঠায়। এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা এই টপিকটা থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। আমরা গত দুইটা পর্বে পরিচ্ছেদ 1 ভাষা ও বাংলা ভাষা এবং পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব পরিচ্ছেদ 3 বাংলা ভাষার রীতি এবং বিভাজন। ঠিক আছে, চলো আলোচনা শুরু করা যাক। 5 থেকে 8 পৃষ্ঠায় এই পরিচ্ছেদ রয়েছে। পরিচ্ছেদ 3 বাংলা ভাষার রীতি ও বিভাজন। যেই লাইনগুলো থেকে এমসিকিউ আসতে পারে আমরা সেই লাইনগুলো থেকে এমসিকিউগুলো মার্ক করে দিব। ঠিক আছে, অধিকাংশ ভাষায় অন্তত 2টি রীতি থাকে, যথা 1 কথ্য ভাষা রীতি এবং 2 লেখ্য ভাষা রীতি। বাংলায় এইসব রীতির একাধিক বিভাজন রয়েছে, যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি এবং কাব্য রীতি। একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষারীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে যে ভাষার পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতিরই পরিবর্তন। তাই কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষা জন্ম হয়। আঞ্চলিক কথ্যরীতি। কথ্যরীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষারই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। বাঙালি বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল, ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। মান্য বা প্রমিত কথ্যরীতি। মান্য বা প্রমিত কথ্যরীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি বাংলা প্রমিত লেখ্য রীতির ভিত্তি। ঠিক আছে, তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে মান্য বা প্রমিত কথ্য রীতিতে কম বেশি তফাৎ থাকে। 2 নম্বর লেখ্য ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় লেখ্য ভাষারীতি হিসেবে সাধুরীতি প্রভাবশালী হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলাভাষী অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। সাহিত্যিক ভাষারীতি। সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। কবিতার ভাষায় এই পার্থক্যের পরিমাণ খুবই বেশি। বাংলা কাব্যরীতি আবার 2 ভাগে বিভক্ত: পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্য কাব্যরীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। সাধুরীতি। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য: সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর হয়, যেমন করা ক্রিয়ার রূপ করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে, যেমন তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। সাধুরীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। সাহিত্যে সাধুরীতির উদাহরণ 19 শতকের অনুযায়ী দেখো: মহাসমুদ্রের 100 বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত।
এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইব্রেরি গল্প থেকে এটা নেওয়া হয়েছে। তো দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ দেখো 20 শতকের অনুযায়ী। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। বাংলাদেশের সংবিধান থেকে লাইনগুলো নেওয়া হয়েছে। এরপর যে আলোচনা করব প্রমিত রীতি নিয়ে। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকেই লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়, মানে ছোট হয়, এবং তৎসম শব্দ ব্যবহার অপেক্ষাকৃত কমে। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধুরীতির জায়গা দখল করে নেয়। ক্রমে জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাধুরীতিকে সরিয়ে চলিত রীতি মান্য লেখ্য রীতিতে পরিণত হয়। এই চলিত রীতি ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি, এজন্য এটি মান রীতি নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসাবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। প্রমিত রীতির কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখব। প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ হ্রস্বতর হয়, মানে ছোট হয়। যেমন ক্রিয়াক্ষেত্রে করা ক্রিয়ার রূপ হচ্ছে করছে, করেছে, করলো, করলে, করলাম, করত, করছিল, করেছিল, করব, করবে, করতে, করে, করলে, করার। সর্বনামের ক্ষেত্রে যেমন তারা, এদের, যা, তা, ও, কেউ ইত্যাদি। অনুসর্গের ক্ষেত্রে থেকে, হতে, সঙ্গে ইত্যাদি। খ নাম্বার, প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়, যেমন তৎসম বৎসরও লেখা যায়, আবার তদ্ভব বছরও লেখা যায়। একইভাবে চন্দ্রও লেখা যায়, চাঁদও লেখা যায়। গ, প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি না লিখে ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি লিখতে হয়। পূর্বে উল্লেখিত সাধুরীতি সাহিত্যের উদাহরণ এখন প্রমিত রীতিতে নিম্নরূপ হবে, দেখো। মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল কেউ যদি এমন করে বেঁধে রাখতে পারত যে সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করে থাকত, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো। এখানে ভাষা চুপ করে আছে, প্রবাহ স্থির হয়ে আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়ে আছে। এরা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তব্ধতা ভেঙে ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করে একেবারে বের হয়ে আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মাঝে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রেখেছে। পূর্বে উল্লেখিত সাধুরীতির দাপ্তরিক উদাহরণ প্রমিত রীতিতে এখন নিম্নরূপ হবে, দেখো। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রক্ষা করে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং এর রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। প্রমিত কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। ঠিক আছে, এরপর যে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। 1 নম্বরে আছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কী বলে? সাধুরীতি, লেখ্য রীতি, আঞ্চলিক রীতি নাকি প্রমিত রীতি? সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে প্রমিত রীতি বলে। 2 নম্বর, বাংলা ভাষায় সাধু গদ্য রীতি সূচনা হয় কখন? প্রাচীন যুগে, মধ্যযুগে, 19 শতকের শুরুতে নাকি 20 শতকের শুরুতে? সঠিক উত্তর হবে গ নম্বরটা, বাংলা ভাষায় সাধু গদ্য রীতি সূচনা হয় 19 শতকের শুরুতে। 3 নম্বর, নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? করিল, করেছে, করতো, করলাম। সঠিক উত্তর হবে ক নম্বরটা, করিল। ঠিক আছে, কারণ করিল এর চলিত রূপ হচ্ছে কি? করলো। করেছে সাধুরূপ কি? করিয়েছে। করতোর কি? সে করিত। করলামের কি? সে হচ্ছে এটা করিয়েলাম। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো।
সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ারূপ দীর্ঘ হয়, বিশেষ্যের আধিক্য হয়, অনুসর্গ রস্বতর হয়, সর্বনাম রস্বতর হয়। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, সাধু রীতি ক্রিয়ারূপ হচ্ছে দীর্ঘ হয়। ঠিক আছে, যেমন সেই কাজটি করিল, আর আমরা চরিত্র রীতিতে কী বলি? করলো। 5 নাম্বার দেখো, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? বরেন্দ্রী, রাঢ়ী, কামরূপী নাকি পূর্বী? তো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, বাংলাদেশের রংপুর অঞ্চলে কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি 2025 সালের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 3 বাংলা ভাষার দ্বিতীয় বিভাজন এর 5 থেকে 8 পৃষ্ঠার সম্পূর্ণটা নিয়ে আলোচনা করেছি এবং নৈবতিকগুলো দাগিয়ে দিয়েছি, অনুশীলনী সমাধানও করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।